ঈশার প্ল্যান বুঝে গিয়ে দত্তবাড়িকে একসাথে করতে প্ল্যান করলো পর্ণা আর জেঠু। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা সৃজনের সাথে কথা বলতে থাকে আর বলে, সৃজন প্লিজ তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। কিন্তু সৃজন বলে, পর্ণা অনেক দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম করো। এ সমস্ত ব্যাপার নিয়ে তোমার সাথে পরে কথা বলবো, এখন নয়। পর্ণা বলে, সৃজন তুমি কেন বলো তো এত জেদ করছো? কি হয়েছিল আমাকে একটু খুলে বলো না, তাহলে তো আমার বুঝতে সুবিধা হয়। সৃজন বলে, কিছু হয়নি, আর শুধু শুধু এসব নিয়ে এত জেদ করো না তো। বলছি তো ভালো লাগছে না, আর যখন বলছি ভালো লাগছে না তখন এই সমস্ত ব্যাপার নিয়ে জেদ করার কি মানে আমি সেটাই বুঝতে পারি না। এসব বাদ দাও, যা হবার হয়ে গেছে। আর শোনো, বড় তরফকে আর একসাথে করার কোনো দরকার নেই। দত্তবাড়ি যখন ভাঙনের পথে গেছে তো ভেঙে যাক সব কিছু। পর্ণা মনে মনে ভাবে, সৃজনকে এতবার করে বলছি তাও কোনো উত্তর দিচ্ছে না। কিন্তু পর্ণা বলে, আমি তো ঠাম্মিকে কথা দিয়েছি। এর মধ্যেই সুইটি চলে এসেছে চা নিয়ে। এসে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্ণাদের কথা শুনতে থাকে। পর্ণা তখন দেখে নিয়েছে সুইটিকে আর বলে, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো? এর মধ্যেই সুইটি বলে, আপনার জন্য চা নিয়ে এসেছি। পর্ণা বলে, ভালো কথা, চা নিয়ে এসেছো, খুবই ভালো কথা। তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা শুনছিলে? হ্যাঁ, কোনো উত্তর নেই কেন তোমার? তখনই বলতে থাকে যে, দাঁড়িয়েছিলাম আসলে আপনারা কথা বলছিলেন তো তাই জন্য। এরপর চাটা রেখে সুইটি চলে যায়। আর অন্যদিকে পর্ণা বলে, আমি তো জেঠুর সাথে কথা বলেছিলাম, সুইটিকে তো দিয়ে আসার কথা ছিল গোপাল গোবিন্দ মন্দিরে, সেটার কি হলো? সৃজন বলে, তুমি এখন আর জেঠুর থেকে কোনো সাহায্য পাবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না তুমি জেঠুর কাছ থেকে এই ব্যাপারে অন্তত আর কোনো সাহায্য পাবে। পর্ণা তখন বলে, কিন্তু সাহায্য না পেলেই বা হবে কি করে? সুইটিকে তো ওই আশ্রমে দিয়ে আসার ব্যাপারটা নিয়ে কথা বলতেই হবে, ওকে দিয়ে আসতেই হবে ওই আশ্রমে। ও তো আর দীর্ঘদিন এই বাড়িতে থাকতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে আমাকে জেঠুর সাথে কথা বলতেই হবে। এইদিকে কথা বলতে থাকে মৌমিতা আর অয়ন। মৌমিতা তখন বলে, কি মেরে বাবা, ঠিক গন্ধ শুকতে শুকতে চলে এসেছে, ওর তো আরো 4-5 দিন পরে আসার কথা ছিল। অয়ন বলে, সেটাই তো ব্যাপার মৌমিতা, এক কাজ করি, ঈশাকে ফোন করে সবটা বলে দিই। এর মধ্যেই ঈশাকে ফোন করেছিল, তখনই ঈশা আগে ফোন করে দেয় আর বলে, কি ব্যাপার, শুনলাম পর্ণা নাকি চলে এসেছে। এরপরেই অয়ন বলে, খবর পেয়ে গেছো? আরে হ্যাঁ গো, আমি এক্ষুনি তোমাকে খবরটা জানাতে যাচ্ছিলাম, এই মাত্র এসেছে, এসেই শুরু করে দিয়েছে বাড়িকে একজোড়া করতে আবারও। এর মধ্যেই তখনই চলে এসেছে সুইটি, দৌড়াতে দৌড়াতে এসে বলে, কি ঈশা ম্যাডাম ফোন করেছে, দিন দিন ফোনটা আমাকে দিন। এরপরে ফোনটা নিয়ে বলতে থাকে, বলছিলাম কি ঈশা ম্যাডাম, গন্ডগোল একটা ভালো লেভেলেরই হয়েছে। আর এই পর্ণা ম্যাডাম তো আমাকে আবারও সেই গোপাল গোবিন্দ মন্দিরে দিয়ে আসার প্ল্যান করছে, আবার এই বাড়িকে একসাথে করবে বলে ঠিক করেছে। আর বলছে ঠাম্মিকে নাকি কথা দিয়েছে, তাই এই বাড়ি সে এক করে দেখাবেই। ঈশা বলে, শোনো, পর্ণা এসে গেছে, এখন থেকে খুব সাবধানে মেপে মেপে পা ফেলবে, মনে থাকে যেন কোনো ভুল চুক কিন্তু না হয়। আর যদি হয় তাহলে কিন্তু পর্ণা সবটা একদম জেনে যাবে আর তোমাদের কুকীর্তিও সবার সামনে ফাঁস করে দেবে, তাই কথাটা মনে রেখো। ঈশার কথা শুনে অয়ন, মৌমিতা আর সুইটি বলে, ঠিক আছে ম্যাডাম, মনে থাকবে। এরপরের দিন সকাল হতেই পর্ণা অনেকক্ষণ ধরে রাস্তায় অপেক্ষা করে। জেঠু যেখান থেকে যাবে মশলার দোকানে, সেই জায়গাটাতেই অপেক্ষা করছে। এরপরে জেঠু চলে এসেছে। পর্ণা তখন বলে, জেঠু জেঠু আমি আপনার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, কথাগুলো আপনাকে বলবো, আপনি একটু শুনবেন? জেঠু বলে, দেখো পর্ণা, আমার তোমার সাথে কোনো কথা নেই, আর কথা থাকবেও না। তোমার মা মানে শাশুড়ি মা যা করেছে, তারপরে আমি আর তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। পর্ণা বলে, আমি তো সেটাই জানতে চাইছি জেঠু, আপনার সাথে তো আমার সে সম্পর্ক না, বলুন, আপনি দয়া করে আমাকে সবটা খুলে বলুন। এই বলেই রাস্তায় খুব কান্নাকাটি করতে থাকে পর্ণা। জেঠু বলে, আর দাঁড়াও দাঁড়াও, এভাবে কান্নাকাটি করো না, কি জানতে চাও বলো, তুমি তো তোমার শাশুড়ি মায়ের থেকেই জানতে পারতে পর্ণা। পর্ণা তখন বলে, হ্যাঁ পারতাম, কিন্তু আপনি বলুন না জেঠু, কি হয়েছিল? এরপর জেঠু বলে, তুমি তো দেখেছিলে তোমরা যখন বেরোচ্ছিলে, মেজো বউ গরম জল নিয়ে কি কাণ্ডটাই না করলো। তারপরে খেতে বসেছি, মাছের লেজা দিয়েছে। তারপরের দিন খেতে বসেছি, ভাতের সাথে কাকড় মিশিয়ে দিয়েছে। তো এইগুলো কে করে পর্ণা? মেজো বউ আলাদা হতে চেয়েছিল, আমি আলাদা হওয়ার সম্মতি দিয়ে দিয়েছি। আমি আর এই সংসারে থাকতে চাই না একসাথে। হাড়ি যখন আলাদা হয়েছে, হাড়ি আলাদা থাকুক। পর্ণা বলে, জেঠু আমি আপনাকে বলছি, এই পুরো ঘটনাটা সাজানো গোছানো একটা মিথ্যে ঘটনা। ইচ্ছে করে এই সমস্ত ঘটনা
বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, যাতে আপনি আর মা দুজন মিলে রেগে গিয়ে দত্ত বাড়িকে ভেঙে দেয়। না হলে আপনি বলুন না, বাবা তো বললো সেদিনকার নাকি মাছের লেজা আনেইনি, তাহলে আপনাকে মাছের লেজাটা কে দিল? আর আমি যতদূর জানি, মা যত যাই হোক না কেন, আমার সাথে যাই করুক না কেন, মা কখনোই আপনার খাবারে নুড়ি কাকড় মেশাবে না, এটা হতে পারে না জেঠু। জেঠু বলে, দেখো পর্ণা, আমাকে এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। পর্ণা তখন বলে, কিন্তু আমি যে এক করে দেখাবোই জেঠু, আমি প্ল্যান করে ঠিক দত্তবাড়িকে আবারও এক করবই। এরপর জেঠু কোনো কথা না শুনেই চলে যায় বাড়ির দিকে। অর্ণব এসে দরজা খুলে দেয় আর বলে, বর্ষা, কাল রাতে নিশ্চয়ই ভালোই তোমার উচিত শিক্ষা হয়েছে, আশা করি আর বাড়াবাড়ি করবে না, তাই তো? বর্ষা নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল, আর তখনই অর্ণব বলে, তোমাকে এতবার করে বললাম, তুমি তাও শুনলে না কথা? বর্ষা বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমার গায়ে হাত তুলেছো, তারপরেও আমি এই বাড়িতে থেকে যাব? অসম্ভব, আমি কোনোভাবেই এই বাড়িতে আর থাকবো না। এই বলেই ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেছে। তারপরেই নবনীতা আটকে দেয় অর্ণবকে আর বলে, দাঁড়া বাবু দাঁড়া, কিচ্ছু করিস না, দাঁড়া, ওই বাড়ি থেকেই দেখবি যে মুখ নিয়ে বেরিয়েছে, ওই বাড়ি থেকে এই মুখ নিচু করে এই বাড়িতে আবার ফিরে আসবে, চিন্তা করিস না। ওই মেয়েকে এই বাড়ির বউ করাই আমার জীবনের কাল হয়েছে। বর্ষা বাড়িতে গিয়ে কৃষ্ণাকে সব কথা খুলে বেলে অর্ণবের ব্যাপারে, আর বলে, দেখো অর্ণব কিভাবে আমার গায়ে হাত তুলেছে, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না মা। কৃষ্ণা বলে, দেখ বর্ষা, তুই যদি সুখে শান্তিতে সংসারটা করতিস তাহলে হয়তো এই দিনটা তোকে দেখতে হতো না, কিন্তু যেভাবে তুই সব কিছুতে রিয়াক্ট করিস তোর বৌদির মতন, তাই জন্যই অর্ণব তোকে মেরেছে। তুই বাড়িতে যা, ওই বাড়িতে গিয়ে সংসার কর, এরপর পাড়া প্রতিবেশী কি বলবে যে তোমার মেয়ে সংসার ছেড়ে চলে এসেছে? এটা হতে পারে না। বর্ষা বলে, এই বাড়িতে আমি থাকবো, বৌদি ভাইয়ের সাথে কথাও বলবো, দেখি তুমি আমায় কি করে আটকাতে পারো। এর মধ্যেই উঠোনে খেলতে থাকে পুটি আর বুবাই। পর্ণাদের এদিকটাতে খেলছে, আর যেটা দেখার পরে পর্ণা তো খুবই খুশি হয়। বুবাই চলে যাচ্ছিল পর্ণাকে দেখে, আর তখনই পর্ণা বলে, কিরে বুবাই কোথায় যাচ্ছিস? পর্ণা বলে, দাঁড়া, এখানে খেল পুটির সাথে। বুবাই বলে, কিন্তু এটা তো তোমাদের দিক, বাবা দেখলে খুব বকবে। তখনই পর্ণা বলে, কিচ্ছু হবে না, এই বাড়িটা আমাদের সবার, এটুকু মনে রাখিস। এরপর অয়ন এসে আবারও বুবাইকে মারতে শুরু করে আর বলে, তোকে বারণ করেছি না এখানে খেলতে, চল ঘরে চল, বলেই মারতে মারতে নিয়ে যায়। পর্ণা চাইলেও আটকাতে পারে না। এরপর সৃজন বলে, দেখলে তো পর্ণা, দেখো আমি তোমাকে বলেছিলাম না যে এদের জন্য কিছু করতে চেও না। ঘরে গিয়ে পর্ণা কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে বিনায়কবাবু ফোন করেছে আর বলে, কি ব্যাপার পর্ণা ম্যাডাম, আপনি এভাবে ছেড়ে চলে গেলেন কেন? আপনার সাথে তো আমাদের একটা ডিল হয়েছিল। পর্ণা বলে, আসলে একটা এমার্জেন্সি পড়ে গেছে, আমি আর এই কাজটা কন্টিনিউ করতে পারবো না, আর আমি ডিজাইনের কাজটা শিখিয়েও এসেছিলাম, আর 2 লাখ টাকা যেটা রয়েছে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বিনায়কবাবু বলে, না ম্যাডাম না, কাজটা আপনাকে করতেই হবে, আমি কোনো কথা শুনবো না, বলেই ফোনটা কেটে দেয়। সৃজন বলে, কি ব্যাপার, কি বললো ওরা? পর্ণা বলে, কাজটা করতেই বলছি, কিন্তু আমার পক্ষে তো এখন যাওয়া সম্ভব না, আমি এই দত্ত বাড়ি জোড়া লাগিয়ে তারপরেই এখানে যাওয়ার যাব।